মতো এই মুহূর্তে ঘড়ি কাটা মিলিয়ে নিন ঠিক বিকেল 4:57 প্রাইম টাইম ইঙ্গিত নিয়ে রোজ আমি অঞ্জন নমস্কার রয়েছে আমার সহকর্মী কুনাবে। মূলত আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণ শুধুমাত্র রাজনীতির কচকচানি নয়, একেবারে এখান থেকে ভেতরে যাওয়ার চেষ্টা করব মূল সমস্যা কোথায় রয়েছে এবং সেই সমস্যার সমাধানই বাকি। তার জন্য শেষ অবধি আপনাদেরকে শুনতে হবে আজ ইঙ্গিতে ঠিক কোন ইঙ্গিত রাখতে যাচ্ছি আমরা। মূলত কসবা ল কলেজ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন 25শে জুন 2025 ঠিক সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 মাঝে এক নারকীয় ঘটনার সাক্ষী থাকলো তিলোত্তমা। সেখানে এক ছাত্রীকে, কলেজেরই এক ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো গার্ড রুমে। নিয়ে গেলেন কে? তৃণমূলের এক সময়ের নেতা, ছাত্র পরিষদের একজন নেতা, পরবর্তীকালে সে একজন স্টাফ হিসাবে কলেজের পড়ান, অর্থাৎ কলেজে থাকেন। এবং ঠিক সে জায়গা থেকে সে সরাসরি গার্ড রুমে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে তার সহকর্মীরাও রয়েছে। কেন বলছি সহকর্মী বলুন তো, অন্তত এই কাজের ক্ষেত্রে সহকর্মী, যদিও বা তারাও স্টুডেন্ট। এবার প্রশ্ন হচ্ছে তারা প্রত্যেকে একত্রিত হয়ে এই মেয়েটিকে সরাসরি গার্ড রুমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পরে চললো এক নারকীয় অত্যাচার। এবং তারপরে 26 তারিখ অর্থাৎ 25 তারিখ রাতে যখন এই ঘটনা ঘটছে তাকে হুমকি দেওয়া হচ্ছে যদি এই কথা কাউকে বলে দেওয়া হয় তাহলে ভিডিওগ্রাফি করা হয়েছে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এবং তার মা বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ডকে মারা হবে। এতগুলো অ্যালিগেশন নিয়ে ঠিক 26 তারিখে মেয়েটি সরাসরি সাহসিকতার সঙ্গে চলে গেলেন কসবা থানায়। লিখিত অভিযোগ দায়ের করা হলো এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা ল কলেজ নিয়ে চড়চড়িয়ে বাড়ছে রাজনৈতিক ভারত। কোনাবিধি একেবারেই আরজিকর হাসপাতালের ঘটনা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। 1 বছরও হয়নি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করে ধর্ষণের ঘটনা। যদিও সেই ঘটনার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তারপরেও সেই ঘটনাকে নিয়ে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে। আর সেই প্রশ্ন তুলে সাধারণ মানুষজন পথে নেমেছিল এবং রাত জাগো আন্দোলন করা হয়েছিল। সেই রাত জাগো আন্দোলনে যেমন সাধারণ মানুষ পা মিলিয়েছেন, ঠিক তেমনই ডাক্তার, নার্স এবং সব ধর্ম, সব রাজনৈতিক দলের নেতারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আর তারপরে 1 বছর কাটতে না কাটতেই আবারও শিক্ষাক্ষেত্রে ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো। এবার ঘটনাস্থল কসবা ল কলেজ এবং সেই ঘটনার অভিযুক্ত ওই কলেজেরই একজন প্রাক্তনী এবং 2 জন পড়ুয়া, যে একজন কর্মরত রয়েছেন ওই কলেজে। তবে ঘটনার পরপরই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে। এবং সেই ঘটনায় একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং নির্যাতিতার বয়ানে একেবারে গা শিউরে দেওয়ার মতো কিন্তু সমস্ত কিছু সামনে এসেছে। আর আজকে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে এই ঘটনার, কি কি তদন্ত করেছে এখনো পুলিশ এবং কতটা তদন্ত প্রক্রিয়া এগিয়েছে, পরিবারের লোকজনই বা কি বলছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো কি কি কর্মসূচি গ্রহণ করছে এই কাণ্ডের প্রতিবাদে, সমস্ত কিছু আমরা দেখব এক ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আগেই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার এই ঘটনায় গ্রেপ্তার করা হলো ওই কলেজেরই নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। পুলিশ জানিয়েছে ধৃতের বয়স 55 বছর। এই নিয়ে আইন কলেজ গণধর্ষণ কাণ্ডে মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। অপরাধ ঘটার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। নির্যাতিতার বয়ানেই উঠে এসেছে সেই সব তথ্য। কসবা থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতার দাবি, কলেজের মূল ফটক আটকে দিয়ে সিকিউরিটি গার্ডের ঘরে তাকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়। সেই সময় তার মাথাতে আঘাত লাগে। ধৃত পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটি দেখা সত্ত্বেও নির্যাতিতাকে তিনি কোনোভাবে বাঁচানোর চেষ্টা করেননি। এরপরেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে আসে ওই নিরাপত্তা রক্ষীর নাম। তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুম অর্থাৎ ঘটনাস্থলের সামনে সিসিটিভি লাগানো হয়েছে। মূলত ইউনিয়ন রুম এবং তার নিরাপত্তা আধিকারিকের ঘর, 2 জায়গাকেই নিরাপদ করার জন্য এই সিসিটিভি লাগানো হচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে মোট 4 জন। প্রথমে 2 পড়ুয়াকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই কিন্তু তেমন এখানকার যে ছবি দেখাচ্ছি,
যে নিরাপত্তা রক্ষীকে পরে গ্রেপ্তার করা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু জোর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে নতুন করে সিসিটিভি লাগানো হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি। এই যে কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসে মোট 3টে সিসিটিভি ছিল, নতুন করে আবারও কিন্তু সিসিটিভি লাগানো হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি। শুরু সামনের দিকে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে মূল জায়গা, যে মূল ঘটনাস্থল, যেখানে বুধবার রাতে যে ঘটনা ঘটেছে, ধর্ষণের মতো ভয়াবহ যে ঘটনা ঘটেছে, গণধর্ষণের মতো, সেই ঘটনাস্থলের সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পেছনের দিকে একটি লাগানো হয়েছে এবং একদম রাস্তার ধারে সেই সামনেও কিন্তু একটি সিসিটিভি লাগানো হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে যাতে কোনো রকমভাবে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের তথ্যর প্রমাণে কোনো রকম যাতে কোনো কিছু ঘটনা না ঘটে, সেই কারণের জন্য কিন্তু এই কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। এবং যেমনটা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিকিউরিটির যে এজেন্সি, যে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই নিরাপত্তারক্ষী যে সিকিউরিটি এজেন্সির তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই এজেন্সির কর্ণধার তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি এসে তার সঙ্গে যখন আমরা কথা বলি তখন আমরা জানতে পারি যে তার কাছে কিন্তু এর আগেও একাধিক খবর এসেছিল এই যে মনোজিৎ, সেই মনোজিতের যে প্রভাব কলেজ ক্যাম্পাসে তার যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে তিনি আগেই অবগত ছিলেন। তবে যে নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছে পিনাকি বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কোনো রকমভাবে কোনো কথাবার্তা হয়নি এবং তিনি কিন্তু কোনো রকমভাবে জানতে পারেননি যে তিনি এই কেন যখন ওই নির্যাতিতাকে ওই পড়ুয়াকে যখন ধর্ষণ করা হচ্ছিল তখন তিনি কেন কোনো রকম বাধা দেননি বা কেন কাউকে জানাননি, সেই বিষয়ে কোনো রকম কিন্তু কথা হয়নি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই যে পিনাকি ব্যানার্জি, এ আপনার এজেন্সিতে কত বছর ধরে কাজ করে? গত বছর এটা জাস্ট কয়েক মাস ধরে আছে। এই ব্যাকগ্রাউন্ড কি পিনাকি ব্যানার্জির? আমি এইভাবে দাঁড়িয়ে তো প্রত্যেকটা কত এতগুলো ছেলের আমার মাথার মধ্যে তো নেই, হ্যাঁ, আমি সব ফরওয়ার্ড করে বলে দেবো। মনোজিতের আচরণ সম্পর্কে পিনাকি ব্যানার্জি আপনাকে কিছু জানিয়েছিল? না, এমনি ওর আচরণ কিরম ছিল? আপনি তো দীর্ঘদিন এখানে সিকিউরিটি গার্ড প্রোভাইড করেন। মানে এটা হুইসপারিং সাইড দিয়ে যা জেনেছি দ্যাট এই ফৌজির মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যাবে। বলুন বলুন। বুঝলে, দ্যাট ব্লাডি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড। হ্যাঁ, তো আমি ওইসব কথা বলতে গেলে আমি ভদ্রভাবে বলতে পারবো না, বিষয়টা এতটা বড় হয়ে গেছে, ভদ্রভাবে বলতে পারবো না। হ্যাঁ, তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নাই, বলতে গেলে অন্যরকম। বিষয়টা কি হুমকিতে আসতো নাকি বিষয়টা শুধুমাত্র প্রচ্ছন্নভাবে আসতো নাকি ডাইরেক্ট হুমকি আসতো? বুঝতে পারছেন তো, সব বারবার বলার কি দরকার? আপনার থেকে শোনাটা খুব দরকার। আমি তো অন দ্য স্পটে, আমি তো অন দ্য স্পটে কোনোদিন থাকিনি, দেখিনি যখন হুমকি দিচ্ছি তার এরকম। এই পিনাকি বাবু মনোজিৎ সম্পর্কে আপনাকে কি বলতেন, মানে কেমন? কিচ্ছু বলা যায়নি, কিচ্ছু বলেনি। যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। তো একবার বললো ম্যাঙ্গো না কি নাম নাকি, হ্যাঁ বলে বাহ তাহলে তো খুব ভালো, তোমার যখন খিদে পাবে ম্যাঙ্গো খেয়ে নিও। তার মানে আপনার এর আগেও যাদেরকে আপনি এখানে সিকিউরিটির দায়িত্বে দিয়েছেন তারাও মোটামুটি ওর ওই একই দাদাগিরি। সবাই জানে, সবাই। আপনি কলেজে কত বছর ধরে সিকিউরিটি এজেন্সি? মানে এটা 2 বছর। মানে আপনার এজেন্সি 2 বছর ধরে কাজ করছে। আর 2 বছরে এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগে হয়েছেন? মানে আপনার সিকিউরিটি না 3 মাস ধরে এরকম ধরনের অভিজ্ঞতা আচ্ছা, হয়। এই যে ঘটনাটা ঘটলো তারপরে সেই সময় পিনাকি বাবু দায়িত্বে ছিলেন, ফিরে গিয়ে আপনাকে কিছু জানাননি না, কলেজের মধ্যে এরকম হয়েছে না। কিছু? ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে সুবর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। কসবা গণধর্ষণ কাণ্ডে আজকে মূলত কি আপডেট উঠে এসেছে, তদন্তের কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানাতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমেই যে তথ্য জানিয়ে রাখবো, আজকে কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত 3 জন এবং নির্যাতিতা সবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেই নমুনাগুলোকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য এবং সেই ডিএনএ রিপোর্ট কিন্তু এই গণধর্ষণ কাণ্ডের তদন্তের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অঞ্চল একেবারে তাই, আমরা একবার এক নজরে একটু দেখে নেব ঠিক এখনো পর্যন্ত ঠিক কোন কোন মেজর আপডেটগুলো এসছে সামনে। দেখুন, আরজিকরের পর এবার কসবা, খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ। কসবা ল কলেজে ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। 25শে জুন রাত ঠিক 7:30 থেকে 8:50-এর মধ্যেই গণধর্ষণ। কলেজে গণধর্ষণ জানত না কর্তৃপক্ষ।
কোথায় ছিলেন কলেজের নিরাপত্তা রক্ষীরা? কসবা গণধর্ষণ কাণ্ডে প্রথম অভিযুক্ত যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, বয়স 31, টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট এবং কলেজের অস্থায়ী কর্মী। আরেক অভিযুক্ত জাহিদ আহমেদ, বয়স 19 বছর। আরেক অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়, বয়স 20। এই তিনজন কিন্তু অভিযুক্ত রয়েছে এই গণধর্ষণ কাণ্ডের। তার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকেও। এই ঘটনার সময় সেই কলেজে উপস্থিত ছিলেন নিরাপত্তা রক্ষী। তরুণী ছাত্রী গণধর্ষণের ঘটনার সময় কিন্তু নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েছিলেন, তারপরেও কিন্তু কোনো রকম সাহায্য পাননি বলেই অভিযোগ। এবং গতকালকেই এই 3 অভিযুক্ত ছাড়া গতকাল নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার আমরা নজর রাখবো নির্যাতিতার অভিযোগটি কি ছিল। নির্যাতিতার অভিযোগপত্রে 3 জন অভিযুক্তের নাম রয়েছে। তারা হলো MPJ, পুরো নাম মনোজিৎ মিশ্র, প্রথম বর্ষের ছাত্র, জাহিদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তরুণীর উপর নির্যাতন করেছিল মনোজিৎ মিশ্র। মনোজিৎকে সাহায্য করে বাকি 2 জন। নির্যাতিতার অভিযোগ, অনুনয় করেও রেহাই মেলেনি। প্রেমিককে প্রাণে মারার হুমকি, মা বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাকে, এবং সেই গণধর্ষণের সময় তার ভিডিও ধারণ করা হয় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয় তরুণীকে। যদি তার অভিযোগপত্র অনুযায়ী 25শে মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়েছিলেন তিনি। তারপরেই দুপুরে ফর্ম পূরণ হয়ে যায়। তারপরে ঠিক দুপুর 12টা 5 মিনিটে ইউনিয়ন রুমে যান তিনি। যে ইউনিয়ন রুমে ঢুকে বলে সকলে যেন ইউনিয়ন রুমে থাকে, সেই আদেশ পালন করেন সবাই। ওই ব্যক্তি কলেজের প্রাক্তনী এবং কলমে কলেজের টিএমসিপি ইউনিটের অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিটের প্রধান এবং প্রভাবশালী। সকলেই তার কথা শোনে। তাকে সহ অনেককে টিএমসিপির বিভিন্ন পদে বসিয়েছিলেন। তাকে ছাত্রীদের সেক্রেটারিও করা হয়েছিল। অর্থাৎ এই যে নির্যাতিতা তরুণী ছিলেন তাকে ছাত্রীদের সেক্রেটারি করেছেন এই অভিযুক্ত। নির্যাতিতার আরও বক্তব্য যে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। অর্থাৎ যে জয়িদ, যিনি আরেক অভিযুক্ত, তিনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তরুণী বলেন, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে জানাই আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ছাড়া পারবো না। আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। সন্ধে 6টা 10 মিনিটে ইউনিয়ন রুম ছেড়ে বেরিয়ে যান অন্যান্য ছাত্রছাত্রীরা। তিনিও বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু যে তাকে আটকে দেয়, অর্থাৎ একজন অভিযুক্ত যে জয়িদ নাম, সে তাকে আটকে দেয়। আর তারপর 2 অন্য অভিযুক্ত পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। ওয়াশরুমের দিকে যে টেনে নিয়ে যায় ওই ছাত্রীকে, শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। অর্থাৎ এক কথা শুধুমাত্র এতটুকুই সীমাবদ্ধ না, তিনি আরও কিছু বিস্ফোরক বয়ান দিয়েছেন এবং সেই বয়ানগুলো শুনলে পরে আপনাদেরও চক্ষু চড়কাচ হবে এবং শিহরণ জাগবে। শুধুমাত্র এই জায়গাতে থেমে থাকেনি তারা, নিজেদের জানিয়েছেন ওকে অনুরোধ করি আমায় ছেড়ে দিন, কিন্তু কোনো কথাই শোনা হয় না। আমার প্যানিক অ্যাটাক হয় এবং শ্বাসকষ্ট হচ্ছিল সেই সময়। এম এবং পিকে ডাকে যে রুবি হাসপাতালে নিয়ে যেতে বলি, ওরা শোনে না। একটা ইনহেলার এনে দেওয়ারও অনুরোধ করা হয়। এম ইনহেলার এনে দেওয়ার পর ঠিক হই, পালাতে যাচ্ছিলাম, দেখলাম ওরা গেট বন্ধ করে দিচ্ছে। আমি গার্ডের কাছে সাহায্য চাই। এম এবং পি জোর করে আমায় ইউনিয়ন রুমে নিয়ে যায়। যে কে অনুনয় বিনিময় করি, কিন্তু এরপরেও পা ধরি। ও এম এবং পিকে বলে আমায় গার্ড রুমে নিয়ে যেতে, নিরাপত্তা রক্ষীকে যেন বাইরে রাখা হয়। ওরা সেটাই করে। এরপর জোর করে গার্ড রুমে নিয়ে যায়। নিরাপত্তা রক্ষী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। আমার পোশাক খুলে ধর্ষণ করা হয়। আমার 2টো ভিডিও রেকর্ড করে। আমি সহযোগিতা না করলে সেই ভিডিও সবাইকে দিয়ে দেবে বলে হুমকিও দেওয়া হয়। কি সাংঘাতিক ঘটনা, যার সাক্ষী থাকলো কসবা ল কলেজ। এ ঘটনা শুধুমাত্র একবার নয়, তিনি আরও জানান, আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছিল, ওরা আমায় ছাড়েনি। ছাড়ানোর চেষ্টা করলে আমায় হকি স্টিক দিয়ে মারধর করতে চায়। চিন্তা করুন, নিজেকে ছাড়ানোর চেষ্টা ছেড়ে দিই, অর্ধমৃত অবস্থায় পড়েছিলাম, আমায় ধর্ষণ করে উঠে যায়। রাত ঠিক 10টা 50 মিনিটে কোনো রকমে ওই ঘর থেকে বেরোই। যে আমায় হুমকি দিয়েছিল এইসব কথা যেন বাইরে কাউকে না বলি। আমার ফোন ছিল এমের কাছে, ফোনটা নিই,
বাবাকে ফোন করি, বাবাকে সবটা বলি, পুলিশের কাছে যেতে আমার ভয় করছিল। আমি যের ক্ষমতা জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু আজ আমি ঠিক করেছি পুলিশকে জানাবো, তাই পুরো ঘটনাটা লিখলাম। সাহসিকতার পরিচয় দেখিয়েছেন কসবা ল কলেজের সেই ছাত্রী, এবং সেই জায়গাতে আরও একটা প্রশ্ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কুনামি। তার কারণ হলো JMP নামে যে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে ইনিশিয়ালস দিয়ে, এটাও কিন্তু বড়সড় একটি প্রশ্নের সম্মুখীন করছে। কেন গ্রেপ্তার করা হচ্ছে নিরাপত্তারক্ষীকে? পুলিশ সূত্রে খবর, গত 25শে জুন বুধবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগপত্রে JM এবং P নামে 3 জনকে চিহ্নিত করেছে। নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ইউনিয়ন রুমের ভিতর তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়, পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ছাত্রীকে বেরোতে দেওয়া হয়নি। রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েও পাননি। তার বয়ানের ওপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তারক্ষীকে। নিরাপত্তারক্ষীর নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা ঘটার পরই কিন্তু নিরাপত্তারক্ষীকে নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, যে সেই সময়, ঘটনার সময় নিরাপত্তারক্ষী কোথায় ছিল, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, এবং অবশেষে গতকাল কিন্তু নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে তাই। উল্টো দিকে এখন এই মুহূর্তে আরও যে আপডেটগুলো আসছে, একদিকে আমি যেমনটা বললো যে DNA টেস্ট করা হচ্ছে এবং নমুনা সংগ্রহ করা হবে। এরপরে আরও একটি আপডেট রয়েছে। গতকাল অবধি আমরা দেখিয়েছিলাম 5 জন সদস্যের একটি সিট গঠন করা হয়েছিল, এবার সেটা বেড়ে 9 জন সদস্যের সিট গঠন করা হয়েছে। অর্থাৎ এদিকে দুটো আপডেট রয়েছে, একদিকে DNA, অন্যদিকে সিট। কিন্তু প্রশ্ন শুধুমাত্র কসবা ল কলেজকে নিয়ে নয়, প্রশ্ন সরাসরি গত বছর ঘটে যাওয়া RG কর ইস্যু নিয়েও। তাই RG কর ইস্যুর টাইমলাইনটাও একবার দেখে নেবো আমরা। দেখুন, RG কর কাণ্ডের টাইমলাইন 8 থেকে 9 আগস্ট 2024 রাতের অন্ধকারে ঘটে যায় নারকীয় ঘটনা। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। 9 আগস্ট 2024 চতুর্থ তলার সেমিনার রুম থেকে বিবস্ত্র দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের। RG কর হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে নৃশংসতার চিহ্ন। তদন্তে নেমে সিট গঠন করে কলকাতা পুলিশ। 10 আগস্ট গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। RG কর কাণ্ডের টাইমলাইন একের পর এক আপনাদের সামনে রাখছি, মনে করাচ্ছি আপনাদের, মনে করুন। 11 থেকে 12 আগস্ট সুপার বদলি, প্রিন্সিপাল পদত্যাগ। 13 আগস্ট তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজস্বী ভরদ্বাজের নির্দেশে হস্তান্তর। 14 আগস্ট রাজ্য জুড়ে রাত দখল আন্দোলন। RG করে ভাঙচুর, সুপ্রিম কোর্ট গঠন করে টাস্ক ফোর্স। 17 আগস্ট দেশ জুড়ে ডাক্তারদের 24 ঘন্টার ধর্মঘট। 18 আগস্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই ধর্ষণ কাণ্ডে। মোতায়েনের নির্দেশ, নিরাপত্তার CISF মোতায়েনের নির্দেশ দেওয়া হয় এবং নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। 2 সেপ্টেম্বর CBI গ্রেপ্তার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 14 সেপ্টেম্বর টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও, তদন্তে গাফিলতি ও তথ্য নষ্টের অভিযোগ রয়েছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 11 নভেম্বর বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় CBI। 13 ডিসেম্বর চার্জশিট দাখিলে দেরিতে জামিন পেলেন অভিযুক্তরা। 18 জানুয়ারি 2025 সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস, 50,000 টাকা জরিমানা এবং 17 লক্ষ ক্ষতিপূরণ। 26 জুন 2025 ঘটনাস্থল পরিদর্শনের আবেদন নিয়ে ফের হাইকোর্টে নির্যাতিতার পরিবার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি RG কর কাণ্ডের টাইমলাইন। 8 আগস্ট রাত্রে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছিল RG কর হাসপাতালের সেমিনার রুমে, সেই ঘটনার পর 1 বছরও হয়নি। মানুষ রাস্তায় নেমেছে, রাত দখল করেছে, মানুষ মোমবাতি মিছিলে পা মিলিয়েছে, আর তারপরেও রাজ্যের চিত্র কি বদলেছে? সেই ঘটনার পর থেকে যে এই যে কসবার কলেজের ঘটনাটি ঘটলো, এর মাঝে কি আর কোনো ঘটনা ঘটেনি? এরকম যদি আপনারা ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। RG কর হাসপাতালের ঘটনার পরও
দেশের বিভিন্ন প্রান্তে ঘটে গিয়েছে একের পর এক ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা এবং নারী হত্যার ঘটনা। একেবারে তাই গুণবী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি বললে, তা হলো আরজিকর ঘটনার রেশ যখন কাটছে না, যখন প্রায় সকলে মিলে একসঙ্গে একত্রিত হয়ে রাস্তায় রাত দখল কর্মসূচি করছে, তখন ঠিক সে জায়গায় হয়তো যেখানে যারা এই রাত দখল কর্মসূচিতে যোগদান করছেন তারাও রাতের বেলা বাড়িতে ফিরতে ভয় পাচ্ছিল। সেই ঘটনাও আমরা দেখিয়েছিলাম, যেখানে রাত দখল কর্মসূচি ছেড়ে যখন বাড়িতে তিনি যাচ্ছেন তার ওপর হামলা হচ্ছে। অর্থাৎ এটা এমন সমাজে আমরা বাস করছি যেখানে রাত দখল কর্মসূচি হয়, যেখানে 8 থেকে 80 সবাই পায়ে পা মিলিয়ে বলে যে মহিলাদের নিরাপত্তা চাই, কিন্তু না, মহিলাদের নিরাপত্তা সেই প্রশ্নের মুখে থেকেই যায়। তাই আরও একবার আপনাদের সামনে এবার সমাজের সেই সবচেয়ে অন্ধকার দিকের দিকে আপনাদের নিয়ে যাব এবং আলো ঠিক কোন জায়গায় রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব। কিন্তু তার আগে আলো বুঝতে গেলে অন্ধকারটা বুঝতে হবে। তাই এনসিআরবি রিপোর্ট 2022 অনুসারে একের পর এক যেভাবে ক্রাইম, যেভাবে রেপ কেস দিনের পর দিন ভারতের বুকে হয়েছে, সেই প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ রাখছি। দেখুন, 2022 সালের এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারত জুড়ে মহিলা নির্যাতনের পরিসংখ্যান ও রাজ্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। সারা দেশে নারী নির্যাতনের মূল পরিসংখ্যান, মোট রিপোর্টকৃত ঘটনা 4,45,256, প্রায় 51টি ঘটনা ঘটছে দেশের প্রত্যেকটি জায়গায়, কোথাও না কোথাও প্রতি ঘন্টায় ঘটছে 51টি ঘটনা। প্রতি 1 লক্ষ জনসংখ্যায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের হার 66.4, 2021 সালে যেটা ছিল 64.5। একেবারে তাই, অপরাধের ধরন যেটা শুনলে আপনাদের চক্ষু চড়কাচ হবে। স্বামী বা আত্মীয়দের দ্বারা অত্যাচার হচ্ছে 31.4%, অপহরণ এবং বাধ্যতামূলক বিয়ে এর দ্বারা যারা যারা সমস্যায় পড়ছেন সেটার সংখ্যা হচ্ছে, পরিসংখ্যান হচ্ছে 19.2%। মহিলার প্রচলিত ভাবমূর্তি লঙ্ঘন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলারা এগোচ্ছে সেটা ভেবে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের ওপর ক্রাইম করা হচ্ছে 18.7%, ধর্ষণ হচ্ছে 7.1%। ভাবলে অবাক হচ্ছে নিশ্চয়ই যে এতগুলো ঘটনার মাঝে ধর্ষণ মাত্র 7.1%। হ্যাঁ, এটাই রিপোর্ট বলছে। সারা দেশে নারী নির্যাতনের মূল পরিসংখ্যান যা আপনাদের সামনে রেখেছি, আপনারা নিশ্চয়ই ভাবছেন এ কি ঘটনা ঘটছে। মোট রিপোর্টকৃত ঘটনা 4,45,246। চিন্তা করুন একবার। এবার রাজ্যভিত্তিক এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক কোন রাজ্যে কতগুলো ঘটনা এবং প্রতিলক্ষে হার কত, কোন আমি বলবেন। দিল্লিতে মোট ঘটনা ঘটেছে 14,247, প্রতি লক্ষে হারে 144.4। হরিয়ানার পরিসংখ্যান যদিও পাওয়া যায়নি, তবে প্রতি লক্ষে হারে 118.7। তেলেঙ্গানারও পরিসংখ্যান মোট ঘটনার পাওয়া যায়নি, তবে প্রতি লক্ষের হারে 117.0। রাজস্থানে 45,058, প্রতি লক্ষের হারে 115.1। ওড়িশার ক্ষেত্রে সেটা 23,648টি ঘটনা, প্রতি লক্ষে হার 103.3। অন্ধ্রপ্রদেশে মোট ঘটনার সংখ্যা 25,503, প্রতি লক্ষে হার 96.2। মিজোরামে মোট ঘটনা 147, মধ্যপ্রদেশে মোট ঘটনা 32,765, প্রতি লক্ষে হার 78.8। এটি আমরা দেখছি 2025-এর রিপোর্ট, অর্থাৎ 2025-এ কতগুলো ঘটনা ঘটেছে কোন কোন রাজ্যে। উত্তরাখণ্ডে মোট ঘটনা ঘটেছে 4,337, প্রতি লক্ষের হারে 77.0। মহারাষ্ট্রে 45,331 এবং প্রতি লক্ষের হারে 75.1। পশ্চিমবঙ্গে সেই ঘটনা একেবারে গুরুত্বপূর্ণ, 34,738 এবং প্রতি লক্ষের হারে 71.8। কেরালাতে 15,213 এবং প্রতি লক্ষের হারে 82.0। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটি রাজ্যে এই ধর্ষণের কতগুলো ঘটনা ঘটেছে 2025-এ, যেগুলো শুধুমাত্র রিপোর্ট করা হয়েছে, অর্থাৎ এফআইআর করা হয়েছে। তাই একেবারে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো যে কোনো জায়গায় গ্রামের মাঝে এই ঘটনাগুলো হয়তো যদি ঘটে তাহলে আমরা অন্যরকমভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু মেট্রো সিটিতে যদি এই ঘটনাগুলো ঘটে ভাবাবে না আপনাদের? মেট্রো সিটিতেও কেমন ঘটছে একবার দেখুন। বৃহৎ শহর মেট্রোর পরিস্থিতি হচ্ছে মোট 48,755টি ঘটনা 2022-এ, যা 2021-এর তুলনায় 12.3% বৃদ্ধি পেয়েছে। নির্দিষ্ট শহরসমূহ রয়েছে দিল্লি 14,158, প্রতি লক্ষে 186.9, মুম্বাই 6,176, বেঙ্গালুরুতে 3,924টি ঘটনা,
এগুলো সব মেট্রো সিটি, এই মেট্রো সিটিতেও এই ঘটনাগুলো ঘটছে। দিল্লির নির্ভয়া কাণ্ড তো আপনাদের মনেই থাকবে। 2022 সালের এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারত জুড়ে মহিলা নির্যাতনের বিশ্লেষণ। স্বামী কিংবা আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। 31.4% মহিলা স্বামী কিংবা আত্মীয়দের দ্বারা নির্যাতিত হচ্ছেন। তার পাশাপাশি 19.2% মহিলারা অপহরণের শিকার হচ্ছেন। 18.7% মহিলারা নারীর মর্যাদা ভঙ্গের উদ্দেশ্যে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে বা তাদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে। তার মধ্যে ধর্ষণ হচ্ছে 7.1%। বাকি অপরাধ অর্থাৎ মহিলাদের সঙ্গে এই যেগুলো আমরা বললাম সেগুলো ছাড়াও আরও অনেক ধরনের অপরাধ হচ্ছে, সেগুলো হচ্ছে 23.6%। অর্থাৎ এই বাকি অপরাধের মধ্যে ব্ল্যাকমেল করা, অ্যাসিড অ্যাটাক, এই ধরনের বহু কিন্তু অপরাধ জড়িত রয়েছে। বা 2022 সালের এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারত জুড়ে মহিলা নির্যাতনের বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে পুরো দেশ জুড়ে ক্রাইম এগেনস্ট ওমেনের 8% পর্যন্ত বৃদ্ধি হয়েছে 2021-এর তুলনায়। ক্ষমা করবেন, 4% পর্যন্ত বৃদ্ধি হয়েছে 2021-এর তুলনায়। দিল্লি সব থেকে বিপজ্জনক, প্রতি লক্ষে ঘটনার সংখ্যা দেশের গড়ের দ্বিগুণের মতো। উত্তরপ্রদেশে মোট ঘটনার সংখ্যা শীর্ষে 65,743। বুঝতেই পারছেন, বারংবার করে শুধুমাত্র বাংলাকে মেলাইন করবার চেষ্টা করলে এই রিপোর্টগুলো অত্যন্ত দরকারি হয়ে পড়ে। দিল্লি থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে এই ঘটনা বেড়েই চলেছে। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটা শুধুমাত্র রাজনৈতিক ব্যারিকেডের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ঘটনা আরও বেশি গভীরে রয়েছে, যে গভীরে আলোচনা করাটা অত্যন্ত দরকারি বলে মনে করছি। আর ঠিক সে কারণের জন্যই প্রাইম টাইমে ইঙ্গিতে আজ শুধুমাত্র কসবা ল কলেজের বিষয় নয়। কসবা ল কলেজ তো শুধুমাত্র একটি মহড়া, এর মহড়ার ঊর্ধ্বে উঠে গিয়ে একেবারে শীর্ষে যদি চলে যাই, তাহলে এর গভীর একটি নেপথ্যে কারণ থাকছে। সেই কারণগুলো আপনাদের সামনে একের পর এক রাখবো। এটা শুধুমাত্র তথ্য দিচ্ছি। আমি যেখানে এনসিআরবির রিপোর্ট অনুসারে আমরা কথা বলছি, এনসিআরবি 2022 সালের রিপোর্ট অনুসারে যে ঘটনাগুলো সামনে এসছে, অন্তত অফিসিয়ালি অন রেকর্ড, সেই রেকর্ড অনুসারে এই বিষয়গুলো আপনাদের সামনে রাখছি ডেটা ভিত্তিক। কিন্তু প্রশ্ন আরও একটি জায়গাতে রয়েছে, তা হলো এই এত ঘটনা ঘটছে, ধর্ষণ বা যারা ধর্ষক, এই দুইয়ের মধ্যে একটি সমান্তরাল সমীকরণ রয়েছে। সেই সমীকরণগুলো একবার বোঝার চেষ্টা করুন, দেখুন। অঞ্জন, তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ আমি তথ্য বলতে চাই। এই যে আমরা একটু আগে যে পরিসংখ্যানগুলো দিলাম রাজ্য ভিত্তিক, কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক বা মেট্রো সিটিগুলোতে কত ঘটছে এই ধরনের ঘটনা, সেগুলো তো রাখলাম, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাগুলোর পরিসংখ্যান আমাদের সামনে এসেছে, কিন্তু এছাড়াও বহু মহিলাদের ওপর এই ধরনের নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের সামনে আসছে না। অনেক মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা কিন্তু তারা থানায় যেতে ভয় পায়, পুলিশ প্রশাসনের মুখোমুখি হতে ভয় পায়। এমন পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের সামনে আসা সম্ভব নয়। আর এই পরিসংখ্যানও কিন্তু আরও বহু। অর্থাৎ এক কথায় অফিসিয়াল বিষয়গুলো আমরা শুধুমাত্র রাখছি, আনঅফিসিয়ালি জানি না আরও কত ঘটনা প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে, এবং শুধুমাত্র সামাজিক ভয়ে তারা হয়তো সামনে আনতে পারছেন না, অথবা কোনো রকম থ্রেট, কোনো রকম হুমকির জন্য, ঠিক যেমনটা কসবা ল কলেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেই ভয় কাটিয়ে কেউ এফআইআর করতে পারছে, কেউ বা পারছেন না। আর ঠিক এই জায়গা থেকে ধর্ষণ কেন হচ্ছে তার কতগুলো সম্ভাব্য কারণ আপনাদের সামনে রাখছি, ভালো করে মন দিয়ে একটু শুনবেন, দেখুন। ধর্ষণের ঘটনা বৃদ্ধির মূল কারণসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আইনের দুর্বল প্রয়োগ, অপরাধীর শাস্তি প্রাপ্তির হার কম, অর্থাৎ অপরাধীরা শাস্তি সেভাবে পাচ্ছেন না, অনেকে ছাড় পেয়ে যাচ্ছেন। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার, কঠোর ও উদাহরণমূলক শাস্তি, মামলা দীর্ঘ সময় ধরে চলে, বিচার বিলম্বিত হয়। ধর্ষণের ঘটনা বৃদ্ধির মূল কারণসমূহ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি একেবারে গুরুত্বপূর্ণ একটি
একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে নারীদের অবমূল্যায়ন, যে কারণে কিন্তু নারীদের সাথে এই ধরনের ঘটনা ঘটলেও তারা সামনে আসতে দ্বিধাবোধ করে। কঠোর ও উদাহরণমূলক শাস্তি, ভিকটিম ব্লেমিং এবং সামাজিক অপবাদ। অর্থাৎ এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণামি, তার কারণ হলো যার ওপর আমরা এই এমন একটি সমাজে বাস করি যে সমাজে যদি কারো ওপর ধর্ষণ হয় সেই ব্যক্তিকে সব থেকে বেশি আরোপ করা হয়, সেই ব্যক্তিকে সব থেকে বেশি ব্লেম করা হয় যে তার উপর ধর্ষণ হয়েছে, সেটা সেই সময় তাকে সাপোর্ট দেওয়া উচিত, সেটা না করে তাকে ব্লেমিং দেওয়া হয়। সামাজিক অবমূল্যায়নের জন্য তারা আর সামনেই আসতে পারে না, তারা ভয়ে পিছনের সাইডে চলে যায়। শিক্ষার অভাব, সচেতনতার ঘাটতি, যৌনতা এবং সম্মতির বিষয়ে শিক্ষার অভাব, অর্থাৎ সেক্স এডুকেশন নিয়ে আমরা সরাসরি সমাজ মাধ্যমে কথা বলতে পারি না, ঠিকভাবে আমরা সব জায়গায় সচরাচর আলোচনা করতে পারি না, যার জেরে এই ঘটনার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ছোটবেলা থেকেই সঠিক মানসিকতা গঠনের অভাব, যুব সমাজে কর্মসংস্থানের ঘাটতি, বেকারত্ব, হতাশা, কঠোর এবং উদাহরণমূলক শাস্তি, মানসিক বিকার এবং হতাশার কারণে অপরাধ প্রবণতা। চিন্তা করে দেখুন, কেউ কোনো একটা কাজ করছে, তাকে আমরা সরাসরি বলে দিচ্ছি এ তো মানসিক বিকারগ্রস্ত, হতাশার কারণে এই কারণগুলো, এই জিনিসগুলো হয়েছে। খুব স্বাভাবিকভাবে তারা যখন বিচারের আওতায় আসছেন খুব সহজেই ছাড়াও পেয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে প্রত্যেকটি পয়েন্টের কতটা সংযুক্তকরণ রয়েছে, কতটা লিঙ্ক রয়েছে। ইন্টারনেট ও মিডিয়াতে সহজে প্রবেশযোগ্য পর্ন কন্টেন্টের প্রভাব, বিকৃত যৌন মানসিকতা তৈরি হওয়া, অনেক ক্ষেত্রেই পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ, নারীদের অভিযোগ গুরুত্ব সহকারে না নেওয়া। অনেক ক্ষেত্রে কিন্তু এই অভিযোগ ওঠে। অনেক অপরাধী রাজনৈতিক আশ্রয় থাকে, যেটা বারংবার আমরা শুনে থাকি বিভিন্ন ক্ষেত্রে, কখনো বা বাংলার ক্ষেত্রে, কখনো বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যে এই অপরাধগুলো ঘটেইছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। অনেক অপরাধী রাজনৈতিক আশ্রয় থাকেন বলে তাদেরকে সামনে আনা হয় না। খুব স্বাভাবিকভাবে তারা সাহস পায় আরও বেশি করে এই কাজগুলো সংগঠিত করার জন্য চেষ্টা করতে থাকে। নেক্সট পয়েন্ট, কঠোর এবং উদাহরণমূলক শাস্তি, যেমন রাজনৈতিক প্রভাবে মামলা দুর্বল হয়ে যায়। অর্থাৎ এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ পয়েন্ট। দেখুন, আমাদের তিনটে সিস্টেম রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এই তিনের মধ্যে যদি সমন্বয় সাধন না থাকে, খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রভাবে যদি মামলা কোনোভাবে সত্যি দুর্বল হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষ রক্ষা পাবেন কি করে? দিনের পর দিন কেউ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের বিভিন্ন সমর্থকদের বাঁচাবেন, আর জুডিশিয়ারি সেই বিষয়ে কোনো রকম প্রভাব ফেলতে গেলে সেখানেও নানান রকম বিষয় সামনে চলে আসবে। স্বাভাবিকভাবেই যারা ভিকটিমই থেকে যাবে তারা কোনো সময় সামনে সাহস করে বলতেও পারবেন না এবং তাদের সঠিক সমাধানও হবে না। নেক্সট পয়েন্ট, অনেক অপরাধ সড়ক, গণপরিবহন ও কর্মস্থলে সুরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে সুরক্ষা ব্যবস্থা দুর্বল রয়েছে। রাজনৈতিক আশ্রয়ে থাকে অপরাধীরা, পর্যাপ্ত সিসিটিভি, স্ট্রিট লাইট বা নিরাপত্তা বাহিনী নেই, আর এই কারণে কিন্তু বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। ছোটবেলা থেকে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা হয়। পরিবারে যদি নারীকে অসম্মান করা হয়, ছেলেরা সেটাই শেখে আর তারা সেটা শিখেই বড় হয়। মহিলাদেরকে ভোগ্য, পণ্য, এরকম নানান রকম কথা বলে মহিলাদেরকে সমাজে নিচু স্তরে রাখার একটি অপচেষ্টা। ধর্ষণের শিকার নারী বা পরিবার সামাজিক অপমানের ভয়ে মুখ খোলে না, আর অনেক ক্ষেত্রেই কিন্তু তারা পুলিশ প্রশাসনের কাছে যায় না, তারা চুপচাপ থাকে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ফলে অপরাধীরা বারবার একই কাজ করার সাহস পায়। কিছু ধর্মীয় বা সামাজিক গোষ্ঠী নারীর স্বাধীনতা বা পোশাককেও দোষারোপ করে। 2025-এ দাঁড়িয়ে রয়েছি আমি, আর ঠিক এ জায়গাতে এখনো পর্যন্ত কিছু সামাজিক গোষ্ঠী নারীর স্বাধীনতা বা পোশাককে দোষারোপ করে। বলা হয় রাত্রি 10টার পরে মহিলারা বেরোবেন না, এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের পোশাক, সে কি ধরনের পোশাক পরবে সেটাও সমাজ মাধ্যমে সব জায়গায় আলোচনা প্রসঙ্গে উঠে আসবে। স্বাভাবিকভাবেই এই কথাগুলো যারা শুনছেন,
যারা ইনফ্লুয়েন্সারের মতো করে কাজ করছেন তাদের যদি কোনো রকম ফ্যান ফলোয়িং থাকে, অনুগামীরা থাকে, তারা সেই সব দেখে ট্রিগার্ড হচ্ছেন এবং এই ধরনের কাজের সঙ্গে সংগঠিত হচ্ছে। এগুলো আমাদের কথা নয়, এগুলো সবটাই সম্ভাব্য ধারণা এবং এই ব্যাপারগুলো উঠে আসছে যাবতীয় রিপোর্ট অনুসারে। দেখুন, খুব স্বাভাবিকভাবেই মহিলারা ভোগ্য, মহিলারা পণ্য, এই সমস্ত বিষয়গুলো যখন বারংবার তার কানে আসছে, খুব স্বাভাবিকভাবেই অপরাধীদের মধ্যে মানসিকতায় ভুল বার্তা প্রদান করা হয় যে মহিলাদেরকে তারা ব্যবহার করতে পারে। এই বিষয় নিয়ে আজ আমরা খুব সাহসিকতার সঙ্গে প্রোগ্রাম করছি, তার কারণ এই কথাগুলো হয়তো সমাজ মাধ্যমে সেভাবে কেউ খুলে বলে না, কিন্তু আমরা আজ বলছি। ইঙ্গিত অনুষ্ঠানে আজ আপনাদের সামনে আপনাদের চোখটা খোলার চেষ্টা করছি, আয়না দেখানোর চেষ্টা করছি। একটু দেখুন, ভাবুন, বোঝার চেষ্টা করুন। মানসিক স্বাস্থ্য সমস্যার অস্বীকার করা, অর্থাৎ অনেক অপরাধীর মানসিক ভারসাম্যহীনতা বা বিকৃতি থাকে যা আগে থেকে চিহ্নিত বা চিকিৎসা করা হয় না। পরিবার জানতে পারছে যে তার ছেলের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, তা সত্ত্বেও সে ব্যাপার নিয়ে অ্যানালিসিস না করা বা তাকে ডাক্তার না দেখানো। অর্থাৎ এদেশে জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়া হয়, কিন্তু মনের সমস্যা হলে সাইকোলজিস্টের কাছে যাওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তিনি পাগল হয়ে গেছেন এমনটাই ব্যাখ্যা করে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও সহায়তার অভাব রয়েছে। অর্থাৎ যেমনটা অঞ্জন একটু আগে বলল, আমাদের শরীর খারাপ হলে আমরা ডক্টরের কাছে যাই, কিন্তু আমাদের মনের কোনো সমস্যা হলে বা মানসিক বিকৃতি দেখা দিলে আমরা সাইকোলজিস্টের কাছে যেতে ভয় পাই বা আমরা লোকলজ্জার ভয়ে যাই না। কিছু ভিডিও, মিম বা সংলাপে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা খুব স্বাভাবিকভাবেই যখন কোনো ভিডিও দেখি, আমরা নানান রকম সিনেমা দেখছি, নানান রকম ভিডিও দেখছি, সেখানে মেয়েদেরকে অবজেক্টিফাই করা হয়। তাদেরকে অবজেক্টিফাই করে দর্শকরা সেটা খুব আনন্দ সহকারে দেখেন। আচ্ছা, রেপিস্ট কারা, দর্শক কারা? যারা এই কাজগুলো সংগঠিত করছে শুধু তারা না, যারা চোখ দিয়ে নানান সময় এই ঘটনাগুলোকে দেখছেন এবং নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করছেন, রেপিস্ট তারাও। এটা সমাজে বিকৃত মানসিকতা তৈরি করে। অর্থাৎ এই যে এই ধরনের মিম তৈরি হচ্ছে, ভিডিও তৈরি হচ্ছে এবং সেগুলোকে দেখে মানুষ আনন্দ উপভোগ করছে, সেই ভিডিওগুলো উপভোগ করছে, এটিও কিন্তু সমাজে বিকৃত মানসিকতা তৈরি করে, আর যার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো সংগঠিত করা হচ্ছে। অনেক ধর্ষণের ঘটনায় অপরাধীরা মাদকাসক্ত বা মদ্যপানরত অবস্থায় থাকে। মাদক বুদ্ধি ও নৈতিকতা দুর্বল করে দেয়, কিন্তু তারপরেও রমরমিয়ে কিন্তু প্রত্যেকটি রাজ্যে চলে মদ বিক্রয় ও কেনা। স্বাধীন চেতা নারীকে অনেক সময় চ্যালেঞ্জ হিসেবে দেখে বিকৃত মানসিকতার পুরুষরা। স্বাধীন নারীকে দমন করতে যৌন সহিংসতা প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে। অর্থাৎ এক কথায় যখন আমরা বলি ইকুয়ালিটির কথা, বারংবার যখন সমতার কথা আমরা বলি, তখন এখনও সমাজের কিছু পুরুষরা রয়েছে যারা মনেই করেন না যে ইকুয়ালিটি হতে পারে, এবং ঠিক সে কারণের জন্য যেসব নারীরা ইকুয়ালিটি নিয়ে নানান রকম কথা বলে থাকে তাদেরকে দমন করার জন্য, পীড়ন করার জন্য, ডমিনেট, এই শব্দটাই হয়তো এখানে সব থেকে ভালো খাটে, ডমিনেট করার জন্য তাদেরকে যৌন নিগ্রহ করে। পূর্ব অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় তারা নির্ভয়ে অপরাধ করতে থাকে। অর্থাৎ যদি কোনো কারণে একটি বা দুটি কেসে কেউ ধরা পড়েও যায়, নির্দিষ্ট আইনের আওতায়, আইনের ফাঁকফোকর খুঁজে তারা যখন সেখান থেকে ডেলিভার হয়ে যাচ্ছেন, তারা তখন সেখান থেকে বেরিয়ে পড়ছেন, খুব স্বাভাবিকভাবে তারা একটা এক্সাম্পল সেট করে দিচ্ছেন যে এই ঘটনা ঘটলে পরে কিছুদিনের গ্রেপ্তারি, কিছুদিনের জেলে থাকা, তারপর আবারও বেরিয়ে আবারও নতুন করে সউদ্যমে কাজগুলো করতে থাকা। অর্থাৎ সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেখা যায় অনেক ক্ষেত্রে, আর সেই কারণেই কিন্তু এই ধরনের জঘন্য অপরাধগুলো কিন্তু ঘটে থাকে। আপনারা যে পয়েন্টগুলো এতক্ষণ পর্যন্ত দেখলেন, কারো ভালোও লাগতে পারে, তিক্ত মনে হতে পারে, তার কারণ আমরা বিশ্বাস করি আমাদের দর্শকদের মধ্যেও এমন কোনো মানসিকতার লোক থাকতেই পারেন। তার কারণ এই যে কসবা ল কলেজের ঘটনা দিয়ে যতটা ভিতরে আমরা যাচ্ছি, যতটা
গভীরে আমরা যাচ্ছি, এই ঘটনা গভীরে যাওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। এই যে কসবা ল কলেজের যে মনোজিৎ মিশ্র, যার উপর মূল অভিযোগটা আসছে, আপনারা শুনলে অবাক হবেন। এই যে রাত জাগো কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তিনিও ছিলেন, তিনিও বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তিনি আজ এই ধরনের কাজগুলো করছেন। অর্থাৎ যাকে আপনারা সব থেকে বেশি সেফ মনে করছেন, সেই ব্যক্তিটিও হয়তো প্রকাশ্যে না করলেও পেছনে পেছনে এই ধরনের মানসিকতাই রাখেন। তাই তাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনাদের মধ্যে সমস্যা রয়েছে, সমাজের মধ্যে সমস্যা রয়েছে। সমস্যা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের মধ্যে নয়, সমস্যা রয়েছে সমাজের একেবারে কোর পয়েন্টে, যেখান থেকে আমরা বেরোতেই চাই না। আমরা বিশ্বাস করি মেয়েরা ভোগ্য, মেয়েরা পণ্য, তাই জন্যেই মেয়েদেরকে ব্যবহার করা যেতে পারে, আর খুব স্বাভাবিকভাবে মেয়েদেরকে আমরা ব্যবহার করি। আর তারপরে শেষে যখন এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটে, তখন আমরা বলি উই ওয়ান্ট জাস্টিস। শুধুমাত্র আরজি করের ঘটনার সামনে রেখে যে বা যারা রাস্তায় নেমেছিলেন, আপনারা বুকে হাত দিয়ে একবার নিজেরা বিচার করুন তো, যে সত্যি আপনারা কতটা নিরপেক্ষভাবে সেখানে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছেন, আর কতজনই বা সেখানে থাকা মহিলাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। একবার ভালো করে ভাবুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন। আয়নাটা দেখাচ্ছি আপনাদের, ইঙ্গিতটা দেখাচ্ছি আপনাদের, অ্যাকসেপ্ট করুন। আমি হয়তো আমরা যেই মুহূর্তে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা পরিসংখ্যান দেখাচ্ছি, এই ধরনের জঘন্য ঘটনার কি করে আমরা সমাধান করব, সেই আলোচনার মধ্যেই বা দেখা যাবে কোথাও না কোথাও দেশের কোনো প্রান্তে কোনো মহিলা নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আমরা প্রত্যেকটি ধর্ষণের ঘটনার পর, খুনের ঘটনার পর রাস্তায় নামি, মোমবাতি মিছিল করি, উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটাই, কিন্তু তারপরেও কি দেশের চিত্র বা রাজ্যের চিত্রটা বদলাচ্ছে? একেবারেই না। প্রত্যেক বছর এনসিআরবি রিপোর্টে দেখা যাচ্ছে বেড়েছে, এই ধরনের ঘটনাগুলো কমেনি, বরং বেড়েছে। এটা তো শুধু আমরা একটু আগে আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরলাম, সম্ভাব্য পরিসংখ্যান তুলে ধরেছি, কিন্তু এছাড়াও এমন কিছু বহু মহিলা রয়েছেন যারা নির্যাতনের শিকার হন, ধর্ষণের শিকার হন, কিন্তু তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে চান না। কেন যেতে চান না? এরও বহু কারণ রয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করেছি, সেই তরুণীর বয়ানে বহু তথ্য উঠে এসেছে। তিনি বলছেন যে যেই সময় গণধর্ষণ করা হয় সেই সময় ভিডিওগ্রাফি করা হয়, অর্থাৎ মোবাইলে ভিডিও তোলা হয় গণধর্ষণের, আর তাকে হুমকি দেওয়া হয় সে যদি এই ঘটনার বিষয়ে মুখ খোলে তাহলে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এবং তার পাশাপাশি তার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে প্রেমিক রয়েছে সেই প্রেমিককেও কিন্তু খুনের হুমকি দেওয়া হয়, যে তার প্রেমিককে খুন করে দেওয়া হবে। তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তা হলো আমরা তো আলোচনা করছি সমস্যা নিয়ে, খুব স্বাভাবিকভাবে আরও একটা বিষয় একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। আমরা যে কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে রাত পর্যন্ত যাতায়াতের সময় বন্ধু বান্ধবের সঙ্গে যখন আলোচনা করি বিভিন্ন কথা, সেখানে গালাগালি করি, লিটারেলি আমরা গালাগালি করি, এবং সেই গালাগালির রসদ পর্যন্ত মহিলারা, অর্থাৎ মহিলাদেরকে প্রতি কারণে অকারণে অবজেক্টিফাই করে নিজেদের আত্ম উপলব্ধি করার জায়গা থেকে সরে গিয়ে আত্মতুষ্টির জায়গায় আমরা নিয়ে এসেছি। আর দোষ দিচ্ছি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের, শুধুমাত্র রাজনীতির নেতারাই এই কাজগুলো করছে, নাকি সমাজ আর তার সঙ্গে সঙ্গে আমার আপনার মতো প্রত্যেকটি পুরুষ মানুষ? এবং আমি ভাবতে অবাক লাগে কিছু মহিলারাও, শুনলে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি, মহিলারাও গালাগালি করছে মহিলাদের নিয়েই। অর্থাৎ যে গালাগালিটা হচ্ছে সে গালাগালির রসদ মহিলা, অবজেক্টিফাই করা হচ্ছে মহিলা, সিনেমা দেখানো হচ্ছে মহিলা, মিউজিক ভিডিও দেখানো হচ্ছে মহিলা, যে কোনো জায়গাতে শুধুমাত্র মহিলাদেরকে অবজেক্টিফাই করে যাবতীয় বিষয় করা হচ্ছে। হ্যাঁ, তারপরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। সত্যি মানায়? সমাজের ভেতরে এত অসুখ থাকলে এই অসুখের যদি আপনারা সমাধানটাই না করতে চান, তাহলে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে লাভ হবে না দাদা। আর ঠিক এখান থেকেই সমাধান সূত্রগুলো আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করব, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে সম্ভাব্য সমাধান। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ, প্রাথমিক স্তর থেকেই যৌন শিক্ষা, সম্মতি, সম্মান ও সম্পর্কের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। অর্থাৎ একদম 5 বছরের বাচ্চা থেকে এই ধরনের শিক্ষাগুলো কিন্তু দেওয়া শুরু করতে হবে। নারীর প্রতি সম্মান শেখানো প্রত্যেকটি বাচ্চাকে, পরিবার ও স্কুলে লিঙ্গ সমতা ও নারীর মর্যাদা শেখাতে হবে।
ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত, ফাস্ট ট্র্যাক আদালত, অর্থাৎ দ্রুত এই ধরনের মামলাগুলোর যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য ফাস্ট ট্র্যাক আদালত রয়েছে। এবার শুধু একটি পয়েন্ট অ্যাড করতে চাইবো, তা হলো নিখুঁত, শুধুমাত্র নিষ্পত্তি নয়, নিখুঁত নিষ্পত্তি প্রয়োজন। দোষীদের কঠোর শাস্তি দিলে ভবিষ্যতে অপরাধীরা ভয় পাবে, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা জানি না আমাদের ভারতবর্ষেই এত নরম নাকি আইন, নাকি অন্য দেশেও এই একই রকমভাবে আইনটাকে প্রণয়ন করা হয়। একটু গুগলে সার্চ করে দেখবেন দুবাইতে, একটু ভালো করে সার্চ করে দেখবেন আমেরিকাতে, একটু ভালো করে সার্চ করে দেখবেন সুইজারল্যান্ডে, একটু ভালো করে সার্চ করে দেখবেন ইউরোপের কান্ট্রিতে ঠিক কিভাবে ধর্ষণের এগেনস্টে অ্যাক্টিভিটি করানো হয়, অর্থাৎ প্রশাসনের ঠিক কী কী ভূমিকা থাকে। ভারত অনেক বেশি মহান। নারীবান্ধব পুলিশি ব্যবস্থা, থানায় নারী পুলিশের সংখ্যা বাড়ানো, ভিকটিমদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ, ভিকটিমদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ অত্যন্ত দরকারি। তাদেরকে সাহস দিতে হবে, তার কারণ দোষ তাদের নয়, দোষ তাদের যারা ধর্ষণ করেছেন। সকল অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া, পুলিশের উদাসীনতা বন্ধ করতে কড়া নজরদারির প্রয়োজন রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে পুলিশের উদাসীনতার প্রশ্ন ওঠে এবং সেই বিষয়ে কিন্তু কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। ধর্ষণের শিকারকে দোষ না দিয়ে সহানুভূতির সঙ্গে তাকে সাহায্য করা, অর্থাৎ আমরা যারা ধর্ষণের শিকার হয় তাদেরকেই কিন্তু দোষী করি বারংবার, যে তারই কোনো দোষ ছিল নিশ্চয়ই, সেই কারণেই তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাকে সহানুভূতির সঙ্গে সাহায্য করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা ভাঙা, সমাজে নারী পুরুষ সমান, এই মানসিকতা গড়ে তুলতে হবে। শুধু ইকুয়ালিটি সংবিধানে নয়, নিজেদের মাঝেও আনতে হবে। গণপরিবহন, রাস্তাঘাটে পর্যাপ্ত সিসিটিভি, লাইট ও নজরদারি অত্যন্ত দরকারি। প্রতি ক্ষেত্রে ঘরে বাইরে যে কোনো জায়গায় মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই প্রত্যেকটি জায়গাতে যেখানে যেখানে সম্ভব সেই প্রত্যেকটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত দরকারি, লাইট পর্যাপ্ত পরিমাণে দরকারি, নজরদারি অত্যন্ত পরিমাণে দরকারি। শুধুমাত্র নেতারা বলবেন যে এতগুলো লোককে, এতগুলো জনসাধারণকে পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব না, হ্যাঁ সম্ভব না, কিন্তু অন্তত সিসিটিভি লাগানো তো সম্ভব, লাইট তো লাগানো সম্ভব, নজরদারি তো রাখতেই পারে সরকার। জরুরি অবস্থায় সহায়তার জন্য 24 ঘন্টা হেল্পলাইন ও অ্যাপ চালু করতে হবে। 24x7 হেল্পলাইন নম্বর অত্যন্ত দরকারি। আমরা কার কাছে সাহায্য চাইতে যাব? যদিও বা এক্ষেত্রে অনেক সময় এটাও দেখা যায় রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করেন। স্বাধীন ও সচেতন নারী সমাজ গঠনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো, অর্থাৎ মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেওয়া, যেন তারা সমাজে সুঠামভাবে বসবাস করতে পারে এবং একই রকমভাবে চোখের চোখ রেখে পুরুষের সঙ্গে তার অধিকারটা নিয়ে লড়াইটা করতে পারে। স্বনির্ভরতা ও আত্মরক্ষা প্রশিক্ষণ, মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো যেতে পারে। যেমন সবথেকে প্রথমেই বলবো ক্যারাটে কিংবা এই ধরনের বিভিন্ন আত্মরক্ষার কৌশল কিন্তু মেয়েদেরকে একেবারে ছোট থেকেই শেখানো যেতে পারে। অপরাধীদের জন্য মনোচিকিৎসা, বিকৃত মনোভাব বিশ্লেষণ করে পুনর্বাসনের ব্যবস্থা, অর্থাৎ যাদের বাড়িতে বোঝা যাচ্ছে যে কোনো মানুষের এই ধরনের বিকৃত মানসিকতা রয়েছে, তাকে অবিলম্বে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া, অবিলম্বে সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা এবং তার পুনর্বাসনের ব্যবস্থা করা, যাতে তারা মানসিকভাবে সুস্থ থাকতে পারে। সিনেমা, গান এবং সিরিয়ালে নারীকে যেভাবে অবমাননা করা হয় তা বন্ধ করতে হবে, সেন্সর লাগাতে হবে সেই সব ডিরেক্টরদের, সেই সব প্রযোজকদের যারা দিনের পর দিন মহিলাদেরকে অবজেক্টিফাই করে শুধুমাত্র নিজেদের ব্যবসা করে যাচ্ছেন, টিআরপি কামানোর চেষ্টা করছেন। গণমাধ্যমে দর্শন বিরোধী প্রচার চালানো অত্যন্ত জরুরি, সচেতনতামূলক প্রচারণা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে দর্শন বিরোধী প্রচার চালাতেই হবে, তবেই গিয়ে মহিলারা নিরাপত্তা পেতে পারে। তবে ইঙ্গিত এখানেই আমাদের, যারা শুধু এই ধরনের নারকীয় ঘটনা ঘটাচ্ছে তারাই কি শুধু দর্শক? ধর্ষক কি তারা নয় যারা মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছে, যারা মহিলাদেরকে কুরুচিকর ভাষায় তাদের সঙ্গে কথা বলছে এবং মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করছে, তাদের নিয়ে বাজে আলোচনা করছে, এবং তার পাশাপাশি এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের মহিলাদের নিয়ে মিম, ভিডিও, বিভিন্ন ধরনের কন্টেন্ট, সেগুলো নিয়ে যারা মজা নিচ্ছে তারা ধর্ষক নয়? সবকিছু এখন সব থেকে অদ্ভুতভাবে একটা কথা বলতেই হয়, তা হলো এখনকার দিনে সমাজে শুধুমাত্র পুরুষরা এই কাজগুলো করবে এমনটা নয়, নারী পুরুষ সবাইকে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে লড়াইটা করতে হবে এবং
কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে অনেক কিছু। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে নানান জায়গায় শর্টস রিলের সম্পর্ক চলছে। সবাই শুধুমাত্র স্ক্রল করে চলেছেন আর দেখে চলেছেন কন্টেন্ট, আপনাদের মন মতো কন্টেন্ট। কিছু কিছু মহিলারাও এমন কিছু কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টগুলো আপনাদেরই ক্ষতি করছে। খুব স্বাভাবিকভাবেই সেই কন্টেন্টগুলোর ক্ষেত্রেও ব্যান লাগানো অত্যন্ত দরকারি। ভারত সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যারিকেড রাখাটা অত্যন্ত দরকারি। শুধুমাত্র মিউজিক ভিডিও, সিনেমা রিলিজ নয়, কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রেও ব্যান লাগানো অত্যন্ত দরকারি। যারা খারাপ কন্টেন্ট তৈরি করছেন সমাজ মাধ্যমে, সেগুলো সবাই দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব আত্ম উপলব্ধির জায়গা থেকে সরে গিয়ে আত্মতুষ্টির জায়গায় সেই সব বিষয়গুলোকে নিয়ে আসছেন। বিনোদনের দুনিয়ায় আমরা ডুবছি, কিন্তু কেউ ভাবছি না এই বিনোদনের ঊর্ধ্বে গিয়ে আলটিমেটলি আপনারা নিজেদের ডোপামিন হরমোনকে কন্টিনিউয়াস সিক্রেট করে যাচ্ছেন এবং আনন্দ পাচ্ছেন, মজা নিচ্ছেন, কিন্তু কেউ সমাজের সেই অন্ধকারটাকে বাইরে বের করে আলোর দিশা দেখাতে পারছেন না। ওটাই কসবার ঘটনায় যদি বলতে হয়, রাজনৈতিক একেবারে মোড়ও কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যে। কসবাকাণ্ডের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা তারা বহু জায়গায় প্রতিবাদ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং একের পর এক কিন্তু প্রশ্ন তুলছেন এবং তোলাটাই স্বাভাবিক। বারংবার প্রশ্ন উঠছে রাজ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পর নারীদের সুরক্ষা কোথায়? কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত জায়গায় নারীদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। তাহলে নারীরা কোথায় সুরক্ষিত রয়েছে? আরজি করের পর আমরা দেখেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিশেষ করে নারী নিরাপত্তার ক্ষেত্রে সিসিটিভি লাগানো, নজরদারি, মহিলা পুলিশ, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু পথে নেমেছিল জুনিয়র চিকিৎসকরা। তারপরেও রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরে কি বদলেছে চিত্রটা? একেবারেই বদলায়নি। রাজ্যে একের পর এক ঘটে গিয়েছে ধর্ষণের ঘটনা। শুধু রাজ্যে বলবো না, দেশের প্রত্যেকটি প্রান্তে। আমরা কিছুক্ষণ আগে যে রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেখা গিয়েছে প্রত্যেক বছর এই ধরনের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা, সেগুলো কমেনি, বরং বেড়েছে। তাহলে আমাদের শিক্ষার অভাব রয়েছে? এইসব নিয়ে কিন্তু এখন ভাবার সময় এসেছে। এই ধরনের ঘটনাগুলোকে একদম গোড়া থেকে নির্মূল করার জন্য। একেবারে তাই, ঠিক যেমনটা গোড়া থেকে নির্মূলের জায়গা আসছে, তখন কিছু কিছু রাজনৈতিক নেতারা তারা পর্যন্ত বলছেন কেন সেই জায়গায় যাওয়া হয়েছিল, অর্থাৎ মেয়েটি কেন কসবা ল কলেজে এত রাতে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে কেন কাউকে নিয়ে গেলেন না। বলছি সেই সব নেতাদের একটি প্রশ্ন করতে চাই, একটু ভেবে দেখবেন তো, আপনি কি আগে থেকে জানেন যে আপনার ওপর কি হামলা হতে পারে? আপনি কি আগে থেকে বলতে পারবেন যে আপনার ওপর ঠিক কোন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি পরবর্তীকালে? কেউ আগে থেকে বলতে পারে না। অন্তত সাধারণ মানুষ তো আর গণৎকার নয়, খুব স্বাভাবিকভাবে তারা জ্যোতিষীও নয়, তারা বুঝতে পারবে যে পরবর্তীকালে তাদের সঙ্গে ঠিক কী হতে চলেছে। আর ঠিক সে কারণের জন্যই আজকের এই প্রাইম টাইমে ইঙ্গিত ছিল শুধুমাত্র কসবা ল কলেজ নয়, সমস্যা থেকে শুরু করে সমাধান পর্যন্ত আমরা আজ দেখিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেখেছি, তা হলো একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা সমাধান যা রেখেছি সেই সমাধানটা তো আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। কিন্তু রাজ্যে, দেশে লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, বিধানসভা রয়েছে, সেখানে সাংসদ থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকে একত্রিতভাবে এই যাবতীয় বিষয়ের দিকে আলোকপাত করতে চাইলেই পারেন এবং সমস্যা চাইলেই সমাধান করতে পারেন। কিন্তু সমস্যা একটি জায়গাতে, রাজনৈতিক নেতারা সত্যিই কতটা সদিচ্ছা দেখান সমাধানের। আজ এই ইঙ্গিত রেখেই এই ইঙ্গিত শো শেষ করছি। আর প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন প্রাইম টিভি বাংলার পর্দায় প্রাইম টাইম ইঙ্গিত। নমস্কার।